আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক পিএলসি এর ফিল্ড অফিসার পদে ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সলিউশন করব। এই সলিউশনটা আপনাদের সাথে শেয়ার করব কারণ জানুয়ারি ২০২৬ সালের ২২ তারিখ পর্যন্ত এর আরেকটা নতুন সার্কুলার আসছে সেইম পদে। তবে পদের নামটা চেঞ্জ হয়েছে। বর্তমানে নামটা দেওয়া হয়েছে ফিল্ড ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আগে ছিল ফিল্ড অফিসার। সো এই প্রশ্নটা সলিউশন করলে পুরো ভিডিওটা দেখলে একটা ভালো আইডিয়া পাবেন এবং বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কেমন প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। অবশ্যই এখান থেকে কিছু প্রশ্ন বাদ যাবে এবং নতুন কিছু প্রশ্ন যুক্ত হবে। বাট পুরো ভিডিওটা দেখলে ভালো একটা আইডিয়া করতে পারবেন যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়। লেটস গো। নাম্বার 1 এ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কত তারিখ ছিল? ১৭ই মার্চ। এরপরে ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় কত সালে? বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয় ২ মার্চ ১৯৭১ সালে। সঠিক উত্তর এ। বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কত সালে? ২ মার্চ ১৯৭১ সালে। সঠিক উত্তর এ। আসাম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ২ মার্চ ১৯৭১ সালে। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ কত তারিখে অনুষ্ঠিত হয়? নাম্বার ৩, পলাশীর যুদ্ধ কত তারিখে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর সি, ২৩শে জুন ১৯৫৭ সালে। ২৩শে জুন ১৯৫৭ সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধটা সংঘটিত হয়। স্থানটা খুব গুরুত্বপূর্ণ। যে ১৯৫৭ সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে এবং পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন নাম্বার ৪, ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরের গোড়াপত্তন হয় সঠিক উত্তর নবাবী আমলে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার পূর্ব নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর। ১৬১০ সালে ঢাকা বাংলার প্রথম রাজধানী হয়। তাহলে ঢাকা প্রথম বাংলার রাজধানী কত সালে? ১৬১০ সালে। স্বাধীনতার পূর্বে ৪ বার ঢাকাকে রাজধানী করা হয় এবং ইসলাম খাঁ ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আছে যে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় কত সালে? ১৬১০ সালে। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর এবং ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তর করেন কে? ইসলাম খাঁ। স্বাধীনতার পূর্বে ঢাকাকে ৪ বার রাজধানী রূপান্তরিত করা হয়। ঢাকাকে মোট ৫ বার। স্বাধীনতার পূর্বে ৪ বার আর বর্তমানে ১ বার, ৫ বার। ঢাকা কয়বার রাজধানী মর্যাদা লাভ করে? ৫ বার। নাম্বার ৫, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে? সঠিক উত্তর এ, ১০ই এপ্রিল ১৯৭১ সালে। কোথায়? মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। হ্যাঁ, এই তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার ৬ নম্বর বলা হয়েছে কোন আমলে সোনারগাঁও রাজধানী ছিল? বাংলাদেশের রাজধানী ছিল সঠিক উত্তর এ, সুলতানি আমল। ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এবং সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেন। তাহলে কোন আমলে বা কাদের আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী হয়? সঠিক উত্তর হলো সুলতানি আমল। আগের প্রশ্নটা ছিল কোন আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয়? সেটা হলো গিয়ে মুঘল আমল। আর এখানে সোনারগাঁওকে রাজধানী করা হয় কাদের আমলে? সঠিক উত্তর হলো সুলতানি আমলে। তারপরে প্রশ্ন নম্বর ৭ নম্বরে বলা হয়েছে ১২ ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? সঠিক উত্তর ডি, ঈসা খাঁ। ১২ ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া কে ছিলেন? ঈসা খাঁ। ওকে। এরপরে এখানে কিছু চমৎকার কিছু আছে, তথ্য আছে। ১২ ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈসা খাঁ, মুসা খাঁ, রায়চাঁদ, কেদার চাঁদ, বাহাদুর গাজী, সোনা গাজী, ওসমান খাঁ, বীর হামির, লক্ষণ মাণিক্য, পরমানন্দ রায়, বিনোদ রায়, মধু রায়, মুকুন্দরাম, সত্যজিৎ রায়, কন্দর্প নারায়ণ এবং রামচন্দ্র। পরবর্তী প্রশ্ন নাম্বার ৮ নম্বরে বলা হয়েছে কত সালে বঙ্গভঙ্গ হয়? সঠিক উত্তর সি, ১৯০৫ সালে। ১৯০৫ সালে ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন সমগ্র বাংলাকে দুটো ভাগে ভাগ করেন। কে? লর্ড কার্জন। ১৯০৫ সালে প্রথম বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন। একটি থাকে পূর্ব বাংলা ও আসাম, অন্যটি থাকে পশ্চিম বাংলা। বাংলার বিভক্ত বঙ্গভঙ্গ নামে পরিচিত। তাহলে বঙ্গভঙ্গের সময় বাংলার কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। ২২শে ডিসেম্বর ১৯১১ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড হার্ডিঞ্জ প্রবল বিরোধিতার মুখে বঙ্গভঙ্গ রদ করেন। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। কত সালে? ১৯১১ সালে। তথ্যটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে ইউনেস্কোর ঘোষিত হয়েছে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে কি? কোনটা? সঠিক উত্তর হলো বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক যেই সংস্থা সেটার নাম হলো কি ইউনেস্কো বা শাখা, সেটার নাম হলো ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক শাখার নাম কি? ইউনেস্কো। এই তথ্যটা মনে রাখা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন নাম্বার ১০, পদ্মা সেতুর দৈর্ঘ্য কতটুকু? পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো ৬.১৫ কিলোমিটার। মূল পদ্মা সেতু যেটা, সেটার দৈর্ঘ্য হলো ৬.১৫ কিলোমিটার। এরপরে নাম্বার ১১। নাম্বার ১১তে বলা হয়েছে আল কোরআনে কতটি সূরা আছে? সঠিক উত্তর আমরা সবাই জানি ১১৪টা। পবিত্র কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা এবং শেষ সূরা হলো সূরা নাস। সবচেয়ে দীর্ঘতম বা বড় সূরা হলো সূরা আল বাকারা, যেখানে ২৮৬টা আয়াত রয়েছে, এবং সবচেয়ে ক্ষুদ্রতর সূরা হলো সূরা আল কাউসার। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এখান থেকে যেকোনো একটা প্রশ্ন আসতে পারে। ইসলামিয়াত অংশ অলরেডি চলে আসছে। তারপরে নাম্বার ১২ নম্বরে বলা হয়েছে আল কুরআন কত বছর ধরে অবতীর্ণ হয়? পবিত্র কুরআন কত বছর ধরে অবতীর্ণ হয়? সঠিক উত্তর হলো ২৩ বছর ধরে। ২৩ বছর ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়। কার মাধ্যমে? ফেরেশতা জিবরাইলের মারফত বা জিবরাইলের মাধ্যমে। এরপরে নাম্বার ১৩ নম্বর প্রশ্ন বলা হয়েছে কসরের সালাত কখন পড়তে হয়? কসরের সালাত মূলত পড়তে হয় মুসাফির অবস্থায়, হ্যাঁ? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে মুসাফির আসলে বলতে কি বোঝায়? যে ব্যক্তি ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে নিজের বাসা থেকে, নিজের এলাকা থেকে ৭৮ কিলোমিটার দূরে ভ্রমণ করার নিয়তে বের হয়, তাকে বলা হয় মুসাফির। সে আসলে কি করবে? ওই অবস্থায়, ওই যে ৪৮ মাইল করবে মুসাফির থাকা অবস্থায়, ফিরে আসার আগ পর্যন্ত অবস্থায় সে হলো গিয়ে ৪ রাকাত বিশিষ্ট নামাজকে ২ রাকাত নামাজে ২ রাকাত পড়বে আরকি। ৪ রাকাত বিশিষ্ট নামাজকে ২ রাকাত করে পড়বে, সেই নামাজটাকে বলা হয় কসরের নামাজ। এর মানে হলো ফজরের ২ রাকাত, এটা আর চেঞ্জ হবে না, ২ রাকাতই থাকবে। জোহরে হলো ৪ রাকাত। ৪ রাকাত বিশিষ্ট নামাজকে কয় রাকাত পড়বে? ২ রাকাত পড়বে, হ্যাঁ? ফরজ যেই নামাজটা, হ্যাঁ? ফরজ নামাজের কথা বলা হয়েছে। জোহরের যে ৪ রাকাত ফরজ নামাজ, সেটাকে কি করবে? ২ রাকাত করে পড়বে। এই যে ৪ রাকাতকে ২ রাকাত করে পড়লো, এটার নাম হলো কসরের সালাত। এটা শুধু মুসাফির অবস্থায় ৪৮ মাইল দূরত্ব অথবা আ কি বলে এটাকে? ১৫ দিনের কম সময়ে কোথাও অবস্থান করলে সেই জায়গাটাকে আসলে মুসাফির হিসেবে ধরা হয়। সেই অবস্থাটাকে মুসাফির হিসেবে ধরা হয়। সিয়াসিত্তা কি? সিয়াসিত্তা হলো পবিত্র আ ৬টি হাদিস গ্রন্থ। সিয়াসিত্তা হলো ৬টি হাদিস গ্রন্থ। সিয়াসিত্তা বলতে হাদিসের ৬টা প্রসিদ্ধ গ্রন্থ, যেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ। এই ৬টাকে একসাথে বলা হয় সিয়াসিত্তা। নাম্বার ১৫ নম্বর প্রশ্ন বলা হয়েছে আল কোরআনের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? সূরা তওবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? পবিত্র কোরআনে একটা সূরা আছে যেই সূরার মধ্যে কি নেই? শুরুতে বিসমিল্লাহ নেই। পবিত্র কোরআনের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? সঠিক উত্তর হলো সূরা তওবা। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। বাকি যে ১১৩টা সূরা আছে, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি যে ১১৪টা সূরা। ১১৪টা সূরার একটা সূরা হলো সূরা তওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, কিন্তু বাকি ১১৩টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। এখানে একটু ব্যাখ্যাটা দেখে নিই, সলিউশনটা। সেটা হচ্ছে পবিত্র কোরআনের সর্বমোট সূরা ১১৪টা, তার মধ্যে সূরা তওবা ছাড়া বাকি ১১৬টা বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। হ্যাঁ, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে বিসমিল্লাহের মধ্যে শান্তি ও নিরাপত্তা বার্তা আছে, কিন্তু তওবা হলো চুক্তিভঙ্গকারী কাফিরদের শাস্তি ও নিরাপত্তা চুক্তি নাকচ করা হয়েছে। তাই এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। মানে এই সূরা আসলে কাফিরদের জন্য শাস্তিমূলক, তো দ্যাটস ওয়াই এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। আর বিসমিল্লাহ মানে হলো আল্লাহ তাআলার শান্তি এবং তার পক্ষ থেকে নিরাপত্তার একটা সো এইজন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। পরবর্তী প্রশ্ন নম্বর ১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে জাকাত বন্টনের খাত কতটি? সঠিক উত্তর হচ্ছে ৮টি, নাম্বার ডি। এখানে একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে পবিত্র কোরআনে তওবা ৬০ নম্বর আয়াতে জাকাত বন্টনের ৮টি খাত নির্দেশ করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন যেটা হলো গিয়ে এই যে ডিসেম্বরে কিন্তু আসছিল এই ধরনের বেশ কিছু প্রশ্ন। আ ইসলামিয়াতে তো ৫০টা পার্ট ছিল, বাট কোন সূরার কোন আয়াত, কোন সূরার কোন আয়াত, হ্যাঁ? এই ধরনের প্রশ্ন বেশ কিছু আসছিল। সো পবিত্র কোরআনের সূরা তওবার ৬০ নাম্বার আয়াতে জাকাত বন্টনের ৮টা খাত। জাকাত বন্টনের ৮টি খাত কোন সূরাতে আসছিল? সূরা তওবার ৭ নাম্বার আয়াতে। এবং ৮টি খাত কি? এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে নাম্বার ১ ফকির।
মিসকিন মানে কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এটা বুঝাইছে। ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও হেফাজতকারী, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা যাবে, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, আল্লাহর রাস্তায় এবং হলো গিয়ে মুসাফির। এই কয় ধরনের মানুষকে কি করা যাবে? জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা বা সম্পদ। নাম্বার 17 বলা হয়েছে ফসলের জাকাতকে কি বলে? সঠিক উত্তর হলো ওসর। ফসলের জাকাতকে বলা হয় ওসর। জাকাত, ফরজ, ইবাদত, জাকাত 4 ধরনের সম্পদের উপর প্রযোজ্য। কৃষিজাত ফল ও ফসল জাকাতের অন্তর্ভুক্ত। ওকে, এরপর হলো সুদ। ইসলামী সুদ কি? ইসলামী সুদ হলো হারাম, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ইসলামী সুদ রিলেটেড একটা আয়াতের কথা আসতে পারে। সেটা হচ্ছে এই যে সুদ হারাম, এটা আসলে কোথায় বলা হয়েছে? সূরা বাকারার 276 নম্বর আয়াতে। হ্যাঁ, এখানে একটা জিনিস যে সুদ আসলে কেন হারাম, ছোট্ট একটা কারণ এখানে দেওয়া হয়েছে। কারণ হলো সুদের যে অতিরিক্ত অর্থ আসে তার জন্য মেধা ও শ্রম ব্যয় করতে হয় না, সময় শেষে তা থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়। এতে যে ব্যক্তি কর্য গ্রহণ করেন ওই ব্যক্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা জুলুম। মহান আল্লাহ তাআলা নিচের আয়াতে বান্দাদের সুদ থেকে বিরত থাকার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সো মূলত এর দ্বারাই সুদ আসলে রহিত মানে সুদকে হারামের একটা সো সূরা বাকারা 276 নম্বর আয়াত। পরবর্তী প্রশ্ন নম্বর 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে পবিত্রতা ড্যাশ অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? এটা আমরা সবাই জানি, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। 20 নম্বরে বলেছে হাক্কুল ইবাদ শব্দের অর্থ কি? হাক্কুল ইবাদ মানে হলো বান্দার হক। হাক্কুল ইবাদ শব্দের অর্থ কি? বান্দার হক। ওকে, পরবর্তী প্রশ্ন নম্বর 21। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? সঠিক উত্তর হলো ক্যারিবিয়ান সাগরে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগরে। ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়া ক্যারিবীয় অববাহিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় একটা অঞ্চল বিশেষ। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? সঠিক উত্তর হলো ক্যারিবীয় সাগর। প্যান্ডামিক শব্দের অর্থ কি? সঠিক উত্তর হলো অতিমারি। প্যান্ডেমিক শব্দের অর্থ কি? প্যান্ডেমিক অর্থ হলো অতিমারি। যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তাকে প্যান্ডেমিক বা অতিমারি বলে। উল্লেখ্য, করোনা ভাইরাসকে 2020 সালে 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য এটার সাথে শেয়ার করি, যেখানে WHO এর কথা আসছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোথায়, সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। যারা ভিডিওটা দেখছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? সঠিক উত্তর 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। 14 জুলাই 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ফরাসি বিপ্লব 1789 থেকে 1799 সাল পর্যন্ত এই 10 বছর স্থায়ী হয়েছিল, যার প্রেক্ষিতে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন। আরও কিছু আলোচিত বিপ্লব, এখানে এই বিপ্লবের কথা এখানে বলা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটু তথ্যগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, সেটা হচ্ছে অরেঞ্জ বিপ্লব। এটা হলো কি ইউক্রেনে অনুষ্ঠিত হয় 2004 সালে। অরেঞ্জ বিপ্লব কোথায়? ইউক্রেনে 2004 সালে। রুশ অক্টোবর বলশেভিক বিপ্লব রাশিয়ায় 1917 সালে। ফরাসি বিপ্লব ফ্রান্সে 1789 থেকে 1799, 10 বছর যাবত। শিল্প বিপ্লব ইংল্যান্ডে 1780 থেকে 1850 সাল পর্যন্ত, লম্বা সময়। তারপর টিউলিপ বিপ্লব, এটা কিরগিজস্তান, এটা খুবই গুরুত্বপূর্ণ, 2005 সালে। এবং ভেলভেট বিপ্লব কোথায়? চোকুনভিয়ায় আর কি, 1989 সালে আর কি। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কি? সঠিক উত্তর হলো সি ট্রেন। সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। সঠিক উত্তর সি। ট্রান্স সাইবেরিয়ান হলো একটা রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ এবং চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া এই রেলপথের সংযোগকারী শাখা। 1916 সাল থেকে এটি মস্কোকে
ভ্লাদিভস্তকের সাথে যুক্ত করেছে। তাহলে নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পরবর্তী প্রশ্ন নম্বর 25, কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? কোন দেশটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হলো তুরস্ক। এখানে আছে ইউরোপ এবং এশিয়া মহাদেশের অবস্থিত হলো তুরস্ক। পশ্চিম এশিয়ার দেশ তুরস্কের জন্য বিখ্যাত শহর ইস্তাম্বুল ইউরোপ মহাদেশে অবস্থিত। এজন্য তুরস্ককে ইউরোশিয়ান কান্ট্রি এবং ইস্তাম্বুলকে ইউরোশিয়ান সিটি বলা হয়। নাম্বার 26 নম্বর বলা হয়েছে ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটা সামরিক জোট। ন্যাটো একটি সামরিক জোট। এর পূর্ণরূপ হলো এনএ নর্থ, এতে আটলান্টিক, টিতে ট্রিটি, ওতে অর্গানাইজেশন। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ যৌথ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে 1948 সালের 17 মার্চ ব্রাসেলসে চুক্তি স্বাক্ষর করেন। হ্যাঁ, এবং এর ভিত্তিতে 1949 সালে 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর বর্তমান সদর দপ্তর তো ব্রাসেলসে, এটা হলো বেলজিয়ামে 1967 সালে যেটা আসলে স্থানান্তর করা হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো ন্যাটো চুক্তি স্বাক্ষর 1948 সালের 17 মার্চ 1948 সালের 17 মার্চ। আর ন্যাটো আসলে গঠিত হয় বা প্রতিষ্ঠিত 1949 সালের 4 এপ্রিল। এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। এবং ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায় এবং ন্যাটোর বর্তমান মহাপরিচালক বা যিনি আছেন, হ্যাঁ, তার নামটা আসলে খুব গুরুত্বপূর্ণ। 1949 সালের 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত এবং এর বর্তমান সদর দপ্তর হলো বেলজিয়ামের ব্রাসেলসে। এই তথ্যটা মনে রাখা খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন, কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? বাংলা ভাষাকে। সঠিক উত্তর হলো আফ্রিকার একটা দেশ, যেটা হলো সিয়েরা লিওন। আফ্রিকার দেশ সিয়েরা লিওন 2008 সালে বাংলাকে সে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়, কারণ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সৈন্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়? আফ্রিকার দেশ সিয়েরা লিওন। নাম্বার 28 বলা হয়েছে গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর সময়। এই যে গ্রিনিচ মানমন্দির, হ্যাঁ, গ্রিনিচ শব্দটা কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো সময়ের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 29 বলা হয়েছে আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? রাশিয়া। আয়তনের দিক থেকে ক্যালেন্ডার বলতেছিলাম, মানচিত্র খুললেই দেখবেন বিশাল অঞ্চল জুড়ে রাশিয়া। সো আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটা? রাশিয়া। রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ। রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। উত্তর এশিয়া এবং পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান। রাশিয়ার আসলে আয়তন ইউরোপের মহাদেশের চেয়ে বৃহত্তম। আচ্ছা, আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল, আর রাশিয়ার প্রেসিডেন্ট হলো পুতিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধটা কবে হয়েছিল প্রথম? এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন নাম্বার 30, এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম বলতে কি বোঝায় সেই জিনিসটা দিয়েছে, অটোমেটেড টেলার মেশিন। এটিএম বলতে কি বোঝায়? সঠিক উত্তর বি, অটোমেটেড টেলার মেশিন। হ্যাঁ, এই হলো মোটামুটি গুরুত্বপূর্ণ একটা তথ্য। পরবর্তী প্রশ্ন, ঘাটতি বাজেট বলতে কি বোঝায়? আয়ের তুলনায় ব্যয় বেশি হলে সেটা অবশ্যই ঘাটতি, সেই ধরনের বাজেটকে বলা হয় ঘাটতি বাজেট। পরবর্তী প্রশ্ন নাম্বার 32, ইস্তাম্বুলের পূর্ব নাম কি? সঠিক উত্তর হচ্ছে সি, কনস্টান্টিনোপল। ইস্তাম্বুলের পূর্ব নাম কি? ইস্তাম্বুল কিন্তু তুরস্কে অবস্থিত। হ্যাঁ, ইস্তাম্বুলের পূর্ব নাম কি? সঠিক উত্তর হলো কনস্টান্টিনোপল। ইস্তাম্বুল পূর্ব নাম কনস্টান্টিনোপল। তারপর জাহাঙ্গীরনগর পূর্ব নাম ঢাকা। রেঙ্গুন এর পূর্ব নাম ইয়াঙ্গুন। নিউ গিনি এর পূর্ব নাম পশ্চিম ইরিয়ান। তারপরে অ্যাঙ্গোলা যেটা তুরস্কে অবস্থিত, এর বর্তমান নাম আঙ্কারা। ইসলামাবাদ এর বর্তমান নাম চট্টগ্রাম। পিঙ্ক সিটি এর বর্তমান নাম বেইজিং, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হস্তিনাপুর এর বর্তমান নাম হলো দিল্লি। দিল্লির পূর্ব নাম হলো হস্তিনাপুর, বেইজিং এর পূর্ব নাম হলো পিঙ্ক সিটি। পরবর্তী প্রশ্ন নাম্বার 33, চীনের মুদ্রার নাম কি? এটা মোটামুটি সবার জানা উচিত, ইউয়ান। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। ওকে, তারপরে নাম্বার 34 নম্বর বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় কত সালে?
ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় 1858 সালে। 1858 সালে, হ্যাঁ। 1757 সালে কিন্তু পলাশীর যুদ্ধ হয়, তার প্রায় 101 বছর পরে, হ্যাঁ। 1858 সালে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয়। এটার সাথে যেই ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা যদি একটু শেয়ার করি তাহলে আসলে আশা করি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। 1858 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন স্থায়ী হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালে ভারত শাসন আইন বলে ব্রিটিশ সরকার ভারত প্রশাসনিক দায়-দায়িত্ব স্বহস্তে তুলে নেন। মানে কোম্পানির অবসান হয়, তখন থেকে ব্রিটিশরা শাসন করা শুরু করে আরকি। দেশে নতুন ব্রিটিশ রাজ প্রবর্তিত হয়, ইন্ডিয়া অ্যাক্ট 1858 সাল। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান হয়, এর বদলে সরাসরি ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ হয়। মানে হলো গিয়ে কোম্পানির শাসনে অবসান হয়, সেটা সরাসরি ব্রিটিশ সরকারের হাতে নিয়ন্ত্রিত হয়। এটিই ছিল 1758 সালে সিপাহী বিপ্লবের প্রত্যক্ষ ফল। তারপরে 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উত্তম আশা কি? উত্তম আশা হলো গিয়ে একটা অন্তরীপ, অন্তরীপের নাম। উত্তম আশা কি? উত্তম আশা হলো একটা অন্তরীপের নাম। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, পৃথিবীতে যতগুলো অন্তরীপ আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো উত্তম আশা অন্তরীপ। অন্তরীপকে ইংরেজিতে বলা হয় কেপ, কেপ অফ গুড হোপ, মানে হলো উত্তম আশা অন্তরীপ, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এই অন্তরীপটা সরু হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে। তাহলে উত্তম আশা অন্তরীপ এটা কোথায় অবস্থিত? এটা হলো আফ্রিকায় অবস্থিত। কেপ অফ গুড হোপ এর ইংরেজি প্রতিনাম, প্রতিশব্দ বা প্রতিনাম আর কি। এরপরে বলা হয়েছে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ পৃথক করেছে? কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? সঠিক হলো জিব্রাল্টার। আফ্রিকাকে কি করছে? ইউরোপ থেকে পৃথক করেছে। এখানে আরো কিছু প্রণালীর নাম দেওয়া হয়েছে। 37 নম্বরে বলেছে আল জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? সঠিক উত্তর হলো কাতার। আল জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? সঠিক উত্তর হচ্ছে কাতার। এই ছিল মোটামুটি প্রথম হাফের। আসলে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই। এর বাকি অংশ 37 থেকে 100 পর্যন্ত এই যে বাকি অংশ থাকবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দিব, দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবেন। যারা তখন দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম।